আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে আপনাদের কাছে সামনে উপস্থিত হলাম। তো থাম্বনেল দেখেই আপনারা অনেকে আজ করতে পেরেছেন যে আমি কি বুঝাতে চেয়েছি। জিয়ার মাজার বা কবর যেটাই বলেন সেটা থাকবে কি না, আসলে সেটা আওয়ামী লীগ ভেঙে দেবে বা আওয়ামী লীগ ভাঙবে সে কথা বুঝাতে চাইনি। এই যে মৌলবাদী শক্তি 5ই আগস্টের পরে 5ই আগস্ট বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর বাড়ি জ্বালিয়ে দিল। এরপরে ফেব্রুয়ারিতে বিএনপির সহযোগিতায় ওই যে জনতার মেয়র বলে না, খোকা সাহেবের ছেলে, ওনার সহযোগিতায় ওনার অর্থায়নে 32 নম্বর বাড়ি ভেঙে গুড়িয়ে দিল। বিএনপি কিন্তু কিছুই বলেনি, চুপচাপ ছিল। 5-7 দিন পরে যখন মানুষজন যখন চিল্লাচিল্লি করলো, যখন কথা বলছো, তখন বিএনপি বলছে আমরা তো চাইনি, কিন্তু বিএনপি এটা পুরোপুরি চাইছিল। আর যার কারণে ওই সাদেক হোসেন খোকার ছেলেরে দিয়েই সবকিছু জোগাড় করে বিএনপি এটা ভাঙলো জামাতিদের সাথে এক হয়ে। এরপরে সেখানে লুঙ্গি ড্যান্স, অমুক ড্যান্স, তমুক ড্যান্স, অনেক কিছুই করলো। তো এখন গত 16 বছরে আওয়ামী লীগ তো দুর্দান্ত দাপটে ছিল। তারা কি কখনো কি জিয়ার মাজারে আক্রমণ করতে গিয়েছিল? কখনো কি জিয়ার কবর ভাঙতে গিয়েছিল? কখনো কি জিয়ার কবর ভাঙার চিন্তা করেছিল? করেনি। বা জিয়ার কবরে ডিজে না পার্টি করেছিল? করেনি। জিয়ার কবরের সামনে কোনো কিছু করেছিল? করেনি। কিন্তু বিএনপি সেটা করেছে। সুতরাং কি বলবেন, এই যে মৌলবাদী শক্তি বলতে আমরা যেটা বলি জামাত, হিজবুত তাহরির বাইরে, এইটা না, স্বাধীনতা বিরোধী শক্তি। বিএনপি নিজেও স্বাধীনতা বিরোধী শক্তি, যদিও তারা বলে যে তাদের দলের নেতা সাবেক রাষ্ট্রপতি তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু উনি যদি মুক্তিযোদ্ধা থাকতেন, যদি 2 লক্ষ মা বোনের ইজ্জত হারানোর মধ্যে খালেদা জিয়াও একজন হতেন, যদি ওনারা আসলে এই দেশটাকে স্বাধীনই চাইতেন, তাহলে তো 32 নম্বর ভাঙা বা 32 নম্বরে যাওয়ার কাউকে ওনারা বাধা দিতেন না। কেনই বা দিবেন? কারণ ওনারা তো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি না। সুতরাং এখনো আপনারা যারা বিভ্রমে আছেন যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এই বিএনপি, তারা আমি বলবো এখনো দুগ্ধপোষ্য শিশু। এরা মৌলবাদীদের বাবা হচ্ছে যে এরাই আজকে স্বাধীনতার সমস্ত জিনিসপত্র ভাঙচুর করছে। আপনি যত জায়গায় দেখবেন, সারা বাংলাদেশের যেখানেই দেখবেন মুক্তিযুদ্ধের স্মারক, ভাস্কর্য, অমুক তমুক যা ভাঙা হয়েছে সব কিছুতেই বিএনপির কিন্তু 90% হাত আছে। তাদের শক্তি সামর্থ্য দিয়ে তারা এটা করেছে। সুতরাং এই বিএনপি নেতাদের বলতে চাই, এই যে আজকে আপনার বঙ্গবন্ধুর বাড়িতে বা বঙ্গবন্ধুর কবরে, ওই শহীদদের কবরে যা করছেন, তা আগামী কিছুদিনের ভিতরে যে এই মৌলবাদী বাকি আপনাদের ভাই বন্ধুরা যারা মৌলবাদী আছে, তারা যে আপনাদের ওটাতেও ভাঙচুর করবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে? আওয়ামী লীগ তো নাই। সুতরাং এই মৌলবাদীরা যে আপনাদের এগুলো ভাঙচুর করবে না, তার গ্যারেন্টিটা কোথায়? আজকে নায়ক নায়িকা সবাই তারা যখন বঙ্গবন্ধুর কথা বলে, একটা জুতা নিক্ষেপ কর্মসূচি করেন। আরে বঙ্গবন্ধু আওয়ামী লীগের না, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন করে দিয়ে গেছেন। বঙ্গবন্ধু আমাদের একটা পাসপোর্ট দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। কই সেই বঙ্গবন্ধুর জন্য অনেকেরই আবদার, ভালোবাসা থাকতে পারে। এই দিন না, আরো দিন আছে। এই দিনের নিবেন আপনারা সেই দিনেরই কাছে, যেই দিন জিয়াউর রহমানের কবরটা হয়তো এই মৌলবাদী শক্তি ভেঙে দিবে। তখন আপনারা কাউরে কিছু বলার থাকবে না, ওই 3 মহিষের মতন আর শিয়ালের মতন। ধন্যবাদ। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা আপনি তো নিজেই বলেছেন, ইউনূস বলেছে আমরা নির্বাচনী ট্রেনে উঠেছি, এখন আর কোনো সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। আপনি নিজে মুখেই বলেছেন। আবার আপনিই বলছেন শেখ হাসিনা উনি ফিরবেন, উনি একদম ভারতীয় সুরক্ষায় ফিরবেন। এটা কিরকম দ্বিমত হয়ে যাচ্ছে না, কন্ট্রাডিক্ট হচ্ছে দুটোকে। ঠিক, যদি আপনাদের এটা মনে প্রশ্ন জাগে, তাহলে সেই প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার দায়িত্বও আমার। আমি যখন ভিডিও করেছি, এখন যে ভিডিও আমি করি পুরো দায়িত্ব নিয়ে করি, পরে প্রমাণ হয় যে আমার ভিডিও সত্যি না মিথ্যে। এবার আমি আপনাদের কতগুলো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমি গতকাল থেকে আজকে অবধি যা যা হয়েছে আমি জানাই, তাহলে আপনারা বুঝে যাবেন যে পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত। আপনি পৃথিবীতে এমন কোন নির্বাচন দেখেছেন, নির্বাচন ঘোষণা হয়েছে, অথচ
তার গণনার তারিখ ঘোষণা হয়নি, তার ফলাফলের তারিখ ঘোষণা হয়নি। একটা ক্লাবের নির্বাচনও যদি হয় তাহলেও তার একটা ডেট হয়, তার ভোট গণনার দিন ঠিক হয়, তার প্রার্থী বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার দিন ঠিক হয়। এটাই হচ্ছে নর্মাল নিয়ম। সেটা কোঅপারেটিভ বলুন, ক্লাব নির্বাচনী বলুন, কোনো সংগঠন বলুন, কোনো ক্লাব বলুন, কোনো সরকার বলুন, সব দেশেই তাই একই নিয়ম। কিন্তু এখানে শুধু নির্বাচনের দিন ঘোষণা হয়েছে, তার মানে ইচ্ছে করেই করা হয়েছে নির্বাচনটা হবে না। তাই জন্যই আমি বলি এই নির্বাচন হবে না। উনি যতই বলুন নির্বাচনী ট্রেনে উনি উঠে পড়েছেন, ওনার কথায় কাজে কোনো মিল নেই, আর ওনার হাতে এখন কিছু নেই, সব চলে গেছে জামাতিদের হাতে এবং এনসিপির চ্যাংড়া ম্যাংড়া যত গুন্ডা আছে তাদের হাতে। দেশ এখন তাদের কবজায় পড়ে গেছে, আপনারা হয়ে গেছেন তাদের হাতে জিম্মি। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে ভারতবর্ষ, এবং ভারতবর্ষ আপনি চারদিকে তাকালেই বুঝতে পারবেন যে সীমান্তে খোঁজখবর নিন যে কি কি হচ্ছে না হচ্ছে। এবার ভেতরে কি কি হচ্ছে সেই দিকে আমি আস্তে আস্তে আপনাদের আসছি। আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের দেশের খবর এবং আপনাদের মিডিয়া কতটা প্রকাশ করেছে আমি জানি না, আমি আস্তে আস্তে বলছি। আজকে গতকালকে ভোরবেলা রাত্রিবেলাতে একটা ঘটনা ঘটে সেন্ট মার্টিন দ্বীপে। সেখানে একটি হোটেলে একটি মার্কিন নাগরিক ছিলেন, তিনি মার্কিন সেনা টপ অফিসিয়াল। তাকে হঠাৎ হোটেলের ঘরে মৃত পাওয়া যায়। সেই খবর পাওয়া মাত্র ওয়াকার উজ্জামান ভোরবেলাতে এই শীতের সকালে তড়ি ঘড়ি করে একেবারে সেন্ট মার্টিন দৌড়ান এবং যথারীতি আপনার হোটেল ওয়েস্টিনে যেরকম ভাবে মার্কিন সেনা হেলিকপ্টার দিয়ে তাকে নিয়ে গেছিল, এখানেও কোনো রকম ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ নিয়ে চলে যাওয়া হয়েছে। আপনারা খবর নিন, যদি ভুল প্রমাণিত হয় তাহলে আপনারা আমাকে বলবেন যে হ্যাঁ আপনি এরকম ভুল বলেছেন। এখন আমি বলি না যে একটা কোভার্ট, এই যে কোভার্ট অপারেশন হচ্ছে, এগুলো কে করছে আমি বলতে পারবো না, কিন্তু এগুলো কোভার্ট অপারেশন হচ্ছে। আর কোভার্ট অপারেশন আমি বলেছি যে কোনো দিন হত্যাকারীকে ধরা যাবে না, কারণ 100 টাকা যদি খরচা হয় একটা অপারেশনে, 80 টাকা খরচা হয় ফুটপ্রিন্ট মেটানোর জন্য, মানে প্রমাণ মেটানোর জন্য, আর 20 টাকা খরচা হয় তাকে মারার জন্য। ফলে 80 টাকা যে খরচা হয় সেটা হচ্ছে ফুটপ্রিন্ট মেটানোর জন্য। সেই ফুটপ্রিন্ট কোনোদিন কোনো গোয়েন্দা সংস্থার, মানে দামি গোয়েন্দা সংস্থার কেউ কোনোদিন ধরতে পারবে না। এখন এটা রাশিয়ান এজেন্টরা করেছে নাকি করেছে নাকি আপনার টার্কি করেছে নাকি আবার সিআইএ নিজে থেকে করেছে, এটা আমি বলতে পারবো না। তবে এই ঘটনা ঘটেছে। আজকে সকালবেলা 6:30 নাগাদ হঠাৎ আপনাদের এই অ্যাটলান্টা ওশান শিপে হঠাৎ আগুন ধরে যায়, সেখানে 3 জন মারা যায়। শিপ যাচ্ছিল নিজের মতো, সেন্ট মার্টিন দ্বীপে যাচ্ছিল, সেখানে পর্যটক ছিলেন, কিন্তু বেছে বেছে 3 জন এমন মারা যান তারা বিতর্কিত ব্যক্তি। এবার আপনারা খোঁজ নিন সেই বিতর্কিত ব্যক্তি কারা। আজকে আপনার 1 মিনিট ওয়েট করবেন। গতকাল কয়েকদিন আগে আমাদের সার্জিও গোর, ভারত থেকে যিনি মার্কিন মেসেজটা পৌঁছে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূসের কাছে যে এই 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 জিনিসগুলো করতে হবে, তার মধ্যে দুটো জিনিস ছিল, দুটো মানে দাবি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। এক হচ্ছে হাদির জানা যায় যে 2 জন বিতর্কিত ব্যক্তিকে দেখা গেছিল, একদম হচ্ছে জসিমউদ্দিন রহমানি আর এক হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরী। আতাউর রহমান বিক্রমপুরী তিনি অ্যারেস্ট হয়েছেন, সে খবর আপনারা সবাই জেনে গেছেন। কারণ আতাউর রহমান বিক্রমপুরী অ্যারেস্ট হওয়ার আগে তিনি একটা ভিডিও বার্তা একটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন, তার ভিডিওটাও আমার কাছে আছে। সেখানে তিনি বলেন যে আমি যা করেছি সেইটা হচ্ছে সার্জিস নাহিদ এবং নাসিরুদ্দিন পাটোয়ারি এদের উস্কানিতে আমি এবং সমস্ত মুমিনরা এই সমস্ত মব সন্ত্রাস যা করেছি। আজকে আমি যদি অ্যারেস্ট হই তাহলে তারা অ্যারেস্ট হবে না কেন?
এই দাবি তিনি তুলেছেন। তারপরে তিনি অ্যারেস্ট হয়েছেন। তিনি বলেছেন 164-এ আমি জবানবন্দি দেবো, 164-এ ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি নেওয়া হবে। ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, নির্বাচনী ট্রেনে উঠে গেছেন, কিন্তু ঘটনা এদিকে ঘটে যাচ্ছে। যা যা ইউএস আর ইন্ডিয়া চেয়েছিল ঠিক তাই তাই হচ্ছে। আচ্ছা, এবার মানে আজকে আমাদের ভোর বা কালকে রাতে তো হয়েছেই, মানে এক দফা তো আমাদের বিদেশ মন্ত্রক থেকে আমাদের বলা হয়েছে আজকে সকালবেলা আবার রণধীর জয়সওয়াল আবার একটি বিশেষ বৈঠক ডাকেন, মানে সাংবাদিক বৈঠক ডাকেন। সেখানে তিনি আবার বলেন যে আরো একজন হিন্দু যুবক মারা গিয়েছেন। তার নাম হচ্ছে, এই ঘটনা ঘটেছে চাঁদপুরে গতকাল রাতে। তার নাম হচ্ছে অনিক দাস, বয়স হচ্ছে 28 বছর। ইনি মারা গিয়েছেন। ইনি মারা যাওয়ার পরে ভারতের কাছে খবর এসছে, ভারত তৎক্ষণাৎ একেবারে একটা বিবৃতি দিয়ে দিয়েছে যে অনেক হয়েছে, আর কিন্তু সহ্য করা হবে না। গতকালকে বিবৃতিটাও আপনারা যদি চান আমি আপনাদের ছোট করে একটা লাগিয়ে দিতে পারি, আলাদা করে আপনারা দেখে নিতে পারেন। সেখানে কি কড়া বিবৃতি জারি করা হয়েছে, ইউ মাস্ট হ্যাভ টু পে, মানে আপনাদের মূল্য চুকাতে হবে। এটা একদম বিদেশ মন্ত্রক থেকে পরিষ্কার বলে দিয়েছে। আপনাদের খবরের কাগজ মিডিয়া কি বলবে না বলবে আমি জানি না, আমি পুরো ভিডিওটা আপনাদেরকে তুলে দেবো পরের একটা কোনো এতে স্লটে আমি তুলে দেবো। পুরো ভিডিওটা ইংরেজি হিন্দিতে আছে, আপনারা দেখে আপনারা শুনে নেবেন নিজে পেতে যে জাস্টিস হবে, ভারত জাস্টিস করবে। তার মানে ভারত যেটা করবে সেটা জেনে বুঝেই করবে। এদিকে আপনাদের কিরানীগঞ্জে এখন তো সব পাকিস্তানি আইএসআই যা যা করছে, পাকিস্তানি আইএসআই করছে। আপনাদের মাদ্রাসাগুলো বলেন শিক্ষা টিক্ষা সমস্ত কিছু হয়, ওখানে শিক্ষিত ছাত্র তৈরি হয়। তা মাদ্রাসায় কি হচ্ছে, বোমা বানানো হচ্ছে। এই কিরানীগঞ্জে গতকাল বোমা বানাতে গিয়ে একদম 5 জন মারা গেছে, আহত হচ্ছে, মানে জনা 10-12 বোধহয় আহত হয়েছে। একসঙ্গে বেশ কয়েকটা বোমা অসতর্কবশত ফেটে যায়, ফেটে গিয়ে এই কাণ্ডটি ঘটে। এখন এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের বুকে হয়ে চলেছে। তারপরে ধরুন ময়মনসিংহের আপনার 300 বছরের পুরনো একটা মাজার ছিল, সেই মাজারটা ভেঙে ভাঙচুর করা হয়েছে। সেখানে এই গন্ডগোলের মধ্যে মহসিন নামে 35 বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সারা বাংলাদেশ জুড়ে কিন্তু একদম মানে এই অস্থির পরিস্থিতি রয়েছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে তারেককে নিয়ে তো এত কিছু হলো। এবার আমি বলেছিলাম যে তারেক রহমান তিনি দেশে ফিরলে পরে জামাতের সঙ্গে তার গন্ডগোলটি লাগবে, কারণ জামাত বুঝতে পারবে বিএনপি এখানে সব মধু খেয়ে যাবে, আর আওয়ামী লীগ তো আসবেই, আওয়ামী লীগ ভারত ঢোকাবেই। আওয়ামী লীগ খেলে পরে দুজনের মধ্যে মধু আর গুড়ের সম্পর্ক হয়ে যাবে, তাহলে পরে আমরা হয়ে যাবো আমের ছোলা। তাহলে পরে আবার কি হবে না, সন্ত্রাস হবে, অবিচ্ছিন্নভাবে সন্ত্রাস হবে। কিন্তু এটা আমি 15 দিন আগে বলেছিলাম। তাই সেই সন্ত্রাসের প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে। গতকালকে যাওয়ার কথা ছিল তারেক রহমানের, ওই আপনার ওই জুলাই যোদ্ধাদের দেখার কথা ছিল হাসপাতালে। তা হাসপাতালে দেখা করার কথা ছিল, সমস্ত হাসপাতাল আর কি মানে অবরুদ্ধ করে দিয়েছে। অবরুদ্ধ করে এই এনসিপি এবং জামাত এনসিপি এবং জামাত এরা দুপক্ষ মিলে একবারে তারেককে গালি গালাজ করে দালাল ফালাল বলে ওখান থেকে তারেককে তাড়িয়ে দিয়েছে। তারেক রহমান কিন্তু জুলাই যোদ্ধাদের হাসপাতালে দেখতে যেতে পারেনি। আজকে তার কর্মসূচির মধ্যে রয়েছে সেটা হচ্ছে হাদির যে কবরস্থান, সেই কবরস্থান এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে, যেখানে কাজী নজরুলের মরদেহ শায়িত রয়েছে, তার পাশে যে কবর দেওয়া হয়েছে সেখানে গিয়ে তার শ্রদ্ধা দেখানোর কথা ছিল। আজ সকাল থেকে আর সেখানে একেবারে মানে আপনার শাহবাগ, আজিজ সুপার মার্কেট এলাকা, নীলক্ষেত, আরো এই সমস্ত এলাকায় সমস্ত ধরে আর কি মানে জমায়েত করে সমস্ত ব্লক করে দেওয়া হয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি হয়ে রয়েছে
এখন ওয়াকারুজ্জামানের হঠাৎ কি হলো? প্রশ্ন সর্বত্র সেইটা যে ওয়াকারুজ্জামানকে কে নির্দেশ দিল যে তাড়াতাড়ি গিয়ে বডি ব্যাগে তুলে আমাদেরকে হেলিকপ্টারে তুলে দাও। ওয়াকারুজ্জামান দেখা যাচ্ছে খালি গায়ে, মানে হাফ শার্ট পরে তার সঙ্গী সাথীদের নিয়ে একটি বোটে করে সামনের দিকে দাঁড়িয়ে তিনি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাচ্ছেন এই শীতের সকালে বেলা। তাহলে কি এমন তার ছিল? তার মানে মার কিনতেন ওখান থেকে খবরে